এক সপ্তাহ পেছালো গণটিকা কার্যক্রম। শনিবার একদিন পরীক্ষামূলক দেওয়ার পর পুরোদমে শুরু 14 আগস্ট থেকে। টানা সপ্তাহ করে দিতে গেলে আমার ম্যান পাওয়ার নাই, 2 নম্বর হচ্ছে টিকা নাই। সবটাকে যদি একদম গ্রাম পর্যন্ত নিতে পারতাম তাহলে আমি বাড়াই দিতে পারতাম। আমি তো সবটা ওই জায়গায় নিতে পারছি না। করোনায় আরও 2 শতাধিক মৃত্যু, শনাক্তের 98% ডেল্টার ধরন। আমার রোগী খুব ঝুঁকিপূর্ণ, এখন বাঁচে কিনা আমি জানি না। আইসিইউর জন্য অনেক চেষ্টা করছি, আমরা আইসিইউ বেড পাই নাই। যদি 70 নিচে নিয়ে আসে সেগুলো আবার সেন্ট্রাল অক্সিজেন লাইন দিয়ে আসলে কিছু করা যায় না। কাল থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে। 10 আগস্ট পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন আসাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডেঙ্গু ঝুঁকিতে সবচেয়ে বেশি শিশুরা। রাজধানীতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু, তারপরও নেই কাঙ্ক্ষিত সচেতনতা। অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান উত্তরের মেয়রের। 15 আগস্ট জাতির পিতা ও এদেশের মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত। শেখ কামালের 72তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে তুলে দেয়া হলো পুরস্কার। র্যাবের অভিযানে আটক চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি। বাসা থেকে এলএসডি সহ বিপুল মাদক জব্দ, জিজ্ঞাসাবাদ চলছে। করোনায় সীমান্ত এলাকায় বেড়েছে মানব পাচার। ভারতে প্রায় 10,000 বাংলাদেশি নারীর বন্দি জীবন। পাচারকারীদের অর্ধশত আস্তানার সন্ধান। কোভিড টিকাদান ক্যাম্পেইন পরিকল্পনায় এলো বড় পরিবর্তন। শনিবার থেকে শুরু হচ্ছে না সপ্তাহব্যাপী ক্যাম্পেইন। ওই দিন চলবে কেবল পরীক্ষামূলকভাবে। নতুন পরিকল্পনা অনুযায়ী 1 সপ্তাহ বিরতি দিয়ে 14 থেকে 19 আগস্ট পর্যন্ত পুরোদমে ক্যাম্পেইন চলার কথা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকার মজুদ আর সংরক্ষণের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এসে বড় পরিবর্তন। প্রান্তিক পর্যায় সহ সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে কথা ছিল শনিবার থেকে সপ্তাহব্যাপী গণটিকাদান ক্যাম্পেইন শুরু। তবে 2 দিন আগে পরিকল্পনায় কাটছাঁট। শনিবার চলবে কেবল পরীক্ষামূলকভাবে। নতুন পরিকল্পনা অনুযায়ী 14 থেকে 19 আগস্ট পর্যন্ত পুরোদমে টিকা ক্যাম্পেইন চালানোর ভাবনা। 7 তারিখে হবে। আপাতত আমরা একদিনই করবো, টানা সপ্তাহ করে দিতে পারবো না। আর টানা সপ্তাহ করে দিতে গেলে আমার ম্যান পাওয়ার নাই, 2 নম্বর হচ্ছে টিকা নাই। আর মডার্নার যে পরিমাণ টিকা আমার হাতে আছে, আমি এখন সবটাকে যদি একদম গ্রাম পর্যন্ত নিতে পারতাম তাহলে আমি বাড়াই দিতে পারতাম। আমি তো সবটা ওই জায়গায় নিতে পারছি না। ক্যাম্পেইনে লক্ষ্য ছিল 1 সপ্তাহে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনা। শেষ মুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন আনার পেছনে প্রভাব রেখেছে টিকার মজুদ আর সংরক্ষণের বিষয়টিও। বাজারে এখন আমাকে 4টা টিকা দিতে হচ্ছে, সেটাও একটা জটিলতার কারণ। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জিনোম সিকোয়েন্সে দেখা গেছে, জুলাইয়ে দেশে কোভিড শনাক্তদের 98%ই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী। বেশিরভাগ রোগীই শ্বাসকষ্টে ভুগছেন। 24 ঘন্টায় ঢাকা বাদে সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 209 জন। তার মধ্যে সর্বাধিক ময়মনসিংহ মেডিকেলে 21 জন। আর সর্বোচ্চ শনাক্তের হার বরিশালে 48.14%। রোগীর অতিরিক্ত চাপ, শয্যা ও আইসিইউ সংকটে বেসামাল হাসপাতালগুলো। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা আর উপসর্গ নিয়ে প্রতিদিনই শত শত মানুষ হাসপাতালমুখী। শয্যার জন্য হাসপাতালগুলোতে ছোটাছুটি করছেন রোগীর স্বজনরা। তার সঙ্গে আইসিইউ সংকটে রোগীদের ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ। সীমিত শয্যার কারণে মুমূর্ষু রোগীর জন্য মিলছে না আইসিইউ। যারা পাচ্ছেন তাদের প্রতিটি মুহূর্তই কাটছে আতঙ্কে। অক্সিজেনের মাত্রা কম নিয়ে যেসব গ্রামের রোগী হাসপাতালে আসছেন তাদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে বলে জানান চিকিৎসকরা। গ্রাম থেকে লেট করে আসে এবং অক্সিজেন যদি 70 নিচে নিয়ে আসে সেগুলো আবার সেন্ট্রাল অক্সিজেন লাইন দিয়ে আসলে কিছু করা যায় না।
করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৪ জনই ময়মনসিংহের। হাসপাতালের করোনা ইউনিটে ২৩০ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৫৮০ জন রোগী, আর শনাক্তের হার ২০.২১%। আইসিইউর জন্য অনেক চেষ্টা করছি, ডাক্তাররাও অনেকেও করছে, হেল্প করছেন, কিন্তু আমরা আইসিইউ বেড পাই নাই। আমরা যদি আইসিইউটা পাইতাম তাহলে আমাদের সুবিধা হইতো। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশালেরই ৯ জন। শনাক্তের হার ৪৮.১৪%। আইসিইউর জন্য হাহাকার রোগীর স্বজনদের। আমার রোগী খুব ঝুঁকিপূর্ণ, এখন বাঁচে কিনা আমি জানি না, অনেক অসুস্থ। এ জায়গায় সিলিন্ডারের খুব অভাব। আমি অক্সিজেনে দিছি, ওই আমি সিট পাই না। রাজশাহী মেডিকেলে মারা গেছেন ১৭ জন। তাদের মধ্যে রাজশাহীর ৫ ও নাটোরের ৪ জন। ২৪ ঘন্টায় ১৯৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৪৬ জন, হার ২৩.৭১%। গত ২ দিন থেকে জ্বর এসেছিল, আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করেছি, উনি ভর্তি করার পরামর্শ দিল। করোনা ও উপসর্গ নিয়ে ফেনীতে ১৫ ও চাঁদপুরে ১৪ জন মারা গেছেন। শনাক্তের হার ফেনীতে ২৫.২২% ও চাঁদপুরে ৪৭.৬১%। আমার অক্সিজেন পাইতেছি না, মতলব থেকে আমার চাঁদপুর পাঠাইছে, মানে চাঁদপুর থেকে আমি কই যাবো, আমার মারা নিয়ে। ১১ জন করে মারা গেছেন কুষ্টিয়া ও ফরিদপুরে। কুষ্টিয়া সদর হাসপাতালে ২১৭ জন ও ফরিদপুর মেডিকেলে ৩৩৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। দুই জেলার শনাক্তের হার প্রায় ৪১%, আর সিলেট মেডিকেলে মারা গেছেন ১২ জন। প্রতিদিন আমাকে ৪৫০০ টাকার ওষুধ কেনা লাগতেছে। আইসিইউ বেডও পাইতেছে না, নর্মাল বেডও পাইতেছে না। রংপুর, বগুড়া ও চট্টগ্রামে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জন করে মারা গেছেন। শনাক্তের হার রংপুরে প্রায় ৪১%, চট্টগ্রামে ৩৬% ও বগুড়ায় ১৭.৫%। বেড পাওয়া যাচ্ছে না, আমাদেরটা রোগী এমনি বেড পাইছি, কিন্তু এমনি ঠিক আছে, ট্রিটমেন্ট চলতেছে ভালো ইনশাআল্লাহ। আইসিইউ পাওয়া যাবে না। এছাড়া ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জন করে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়, ৭ জন করে কুমিল্লা, দিনাজপুর ও যশোরে এবং ৫ জন করে মারা গেছেন নোয়াখালী ও ঝিনাইদহে। আহসানুল করিম, সময় সংবাদ। করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, আমাদের একটু জানাবেন কোন কোন জেলা থেকে এখন বেশি রোগী আসছে, আর ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া প্রথম জেলা চাঁপাইনবাবগঞ্জের এখন কি অবস্থা? তাজরিন, শুরুতেই আপনাকে যেটি বলতে চাই যে রাজশাহীতে গেল ১ মাসের তুলনায় কিন্তু করোনার যে সংক্রমণ সেটি খানিকটা সহনীয় পর্যায়ে এসেছে, এবং আপনি যেটি বলছিলেন যে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেটি লক্ষ্য করছি সব থেকে বেশি কিন্তু রাজশাহী জেলা থেকেই সব থেকে রোগী বেশি ভর্তি হচ্ছে। গেল ৫ দিনের হিসেব যদি আপনাকে বলি, এখানে কিন্তু ১১০ জন করোনা এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শুধুমাত্র রাজশাহী জেলা থেকেই, যেগুলোর অধিকাংশই প্রায় ৬০% হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন উপজেলা থেকে। এবং এর বাইরের জেলার কথা যদি বলি আপনাকে, তাহলে সব থেকে বেশি রোগী ভর্তির সংখ্যা কিন্তু পাবনা থেকে, এবং নাটোর এবং নওগাঁ এর পরের অবস্থানে রয়েছে। এই গেল ৫ দিনে পাবনা থেকে ভর্তি হয়েছে করোনা উপসর্গ নিয়ে, সেটির সংখ্যা হচ্ছে ২৭, এবং নওগাঁ থেকে ২০ জন এবং ২৪ জন ভর্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো এই অবস্থায় যেটি আসলে হাসপাতাল যেটি বলছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি, তিনি গেল মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করেছেন, এবং তিনি যেটি বলছেন এখন ডেল্টা ভেরিয়েন্ট বা শনাক্তের যে হারটি বা যেখান থেকে সব থেকে বেশি রোগী তারা পাচ্ছেন সেটি হচ্ছে পাবনা, সিরাজগঞ্জ এবং কুষ্টিয়ায়। এই বেলটি থেকে সব থেকে বেশি আসলে করোনার রোগী আসছে এবং উপসর্গ এবং আক্রান্ত হয়ে আসছে, এবং তারা বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু রেফার হয়ে তারপরে এখানে আসছে, কেননা প্রাথমিকভাবে তারা গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসক নিয়েছেন, কখনো বা তারা কিন্তু যেখানে স্থানীয় সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে সেখানে তার চিকিৎসা ভালো না হওয়ার কারণে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে পৌঁছে দিয়েছে। তো সুতরাং সেই জায়গা থেকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পাবনা, সিরাজগঞ্জ এই সমস্ত জায়গা থেকে বেশি আসছে। আর চাঁপাইনবাবগঞ্জের যে অবস্থাটি সেটি কিন্তু বেশ উন্নতি হচ্ছে, এবং চাঁপাইনবাবগঞ্জের মৃতের হার সেটি কিন্তু আমরা এখন যেটি লক্ষ্য করছি সেটির সংখ্যাও কম, এবং হাসপাতালে কিন্তু প্রত্যেক দিন যে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেক বেশি রোগী দেখতাম তাজনীন, সেটি কিন্তু এখন কমে এসেছে। আমরা যেটি লক্ষ্য করছি হাসপাতালের জরুরি বিভাগ থেকে যেটি আমরা প্রত্যেক দিনের তথ্য পাই, সেখানে হয়তো চাঁপাইনবাবগঞ্জ থেকে কখনো ৩ জন, ৫ জন বা ১ জন এইরকম একটি অবস্থায় তাজনীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষে আমাদেরকে জানিয়েছেন, এবং করোনা পরিস্থিতি ছিল এই। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। এদিকে শিল্প কারখানা ও অভ্যন্তরীণ বিমান চলাচল চালু রেখে আগামী ১০ আগস্ট পর্যন্ত
কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। চলমান বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে আজ মধ্যরাতে। গত মঙ্গলবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় লকডাউনের মেয়াদ আরও 5 দিন বাড়ানোর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সময় সব ধরনের শিল্প কারখানা খোলা থাকবে। সব ধরনের গণপরিবহন ও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকলেও এবার খুলে দেয়া হচ্ছে অভ্যন্তরীণ বিমান যোগাযোগ। 11 আগস্টের পর বিধিনিষেধ শিথিল করা হবে। ভেঙে পড়েছে করোনা সংক্রমণ রোধে সারা দেশের কঠোর বিধিনিষেধ। সড়কে ব্যক্তিগত গাড়ির চাপে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। গণপরিবহন বন্ধ থাকায় রিকশা, ভ্যান, মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছে নগর জুড়ে। গণপরিবহন সংকটে যাত্রীদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। কঠোর বিধিনিষেধের শুরুতে রাজধানীর প্রবেশের চেকপোস্টগুলোতে যতটা তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী, বর্তমানে সেই চেকপোস্টগুলোই অনেকটাই ঢিলেঢালা ভাব। সেই সুযোগে সড়ক দখলে নিয়েছে রিকশা আর মোটরসাইকেল। বিমানবন্দর সড়কে বৃহস্পতিবার সকালে ছিল যানবাহনের দীর্ঘ সারি। কঠোর বিধিনিষেধের মধ্যেও বিভিন্ন জেলা থেকে আসছে সাধারণ মানুষ। আমাদের প্রয়োজনই মানতেছেন, যেমন আমার কথাই বলছি, আমি গতকালকে আসছি, আজকে আসছি। এখানে যত লোকই দেখেন কেউ না কেউ কোনো প্রয়োজনে আসছে। কি সমস্যায় আসছি? সিএনজিতে গাজীপুর থেকে অটো রিক্সা করে ভেঙ্গে আসছি। আমার বাচ্চা অসুস্থ, তো তাকে ডাক্তার দেখানো লাগবে। লালমতি 2 থেকে রওনা দিছি, আজকে 5 থেকে আসি পৌঁছলাম। এখন আব্দুল্লাহপুরে ভেঙে গেছে, হারিয়ে যাচ্ছে, অটো যাচ্ছে, সাইকেলে আসছি। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় যারা জরুরি প্রয়োজনে রাস্তায় নেমেছেন তাদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। কত বেশি হচ্ছে, কিন্তু আসলে সব ক্ষেত্রে বেশি হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যায় নামা যাওয়ার খালি আসতে হচ্ছে। গাড়ি পাই না, গাড়ি ভাড়া চাই বেশি। অনেক 20 টাকার 30 টাকার ভাড়া যদি 200-300 টাকা চাই, গরিব মানুষকে 300 টাকা দিতে পারবো? পুলিশ বলছে অসংখ্য পরিবহন এবং সাধারণ মানুষকে নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে চেকপোস্টগুলোতে। যেগুলো গাড়ি আপনার অনুমতি আছে, সরকারি বিধিবিধানের মধ্যে পড়ে, সেগুলোকে চলাচল করার জন্য এর বাইরে যে গাড়িগুলো আসতেছে সবগুলো আমরা চেকিং এর আওতায় নিয়ে আসছি, এবং যেগুলোর ক্ষেত্রে মনে হয়েছে তারা অযৌক্তিকভাবে বের হয়েছে তাদের বিরুদ্ধে যত আইনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিন যত যাচ্ছে মানুষের সংখ্যা বাড়তেছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় সবাইকে একটু সচেতন হওয়া দরকার আছে। চলমান এই কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে আগামী 10 আগস্ট মধ্যরাতে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই 2 শতাধিক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। তারপরও নেই কাঙ্ক্ষিত সচেতনতা। অভিভাবকদের সতর্ক হবার আহ্বান জানিয়েছেন উত্তরের মেয়র। 10 বছরের শাবাব হেরে গেছে এডিসের কাছে। সোমবার ডেঙ্গু নিয়ে ভর্তি হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। শত চেষ্টায় সাধ্যকার তাকে বেঁধে রাখে। বুধবার রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শাবাব। চলতি বছর শুরু থেকেই শঙ্কা ছিল বাড়বে ডেঙ্গু, ঘটছেও তাই। বিশেষ করে হাসপাতালের বিছানায় শিশুরাই বেশি। তবু টনক নড়ছে কই। 2 সিটির অভিযানে ঢু মারলি দেখা মিলে এডিসের লার্ভার। বিশেষ করে এখনো নির্মাণাধীন ভবনে নেই কাঙ্ক্ষিত মাত্রার সচেতনতা। বৃহস্পতিবার অভিযানে আরো কঠোর হওয়ার ঘোষণা দেন উত্তরের মেয়র। সবাইকে অনুরোধ করব বিনয়ের সাথে, আসুন আমরা আমাদের এলাকাটা পরিষ্কার করি, আমরা আমাদের কনস্ট্রাকশন যেখানে হচ্ছে এখানে পরিষ্কার করি। এটি হচ্ছিল আমাদের অবহেলা, এটি হচ্ছে আমাদের অবজ্ঞা। দেখি না কি হয়। তাই আমি বলতে চাই, জরিমানার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। পাশাপাশি শিশুদের প্রতি আরো যত্নবান হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। রাশেদ রিমন, সময় সংবাদ, ঢাকা। র্যাবের অভিযানে আটক চিত্রনায়িকা পরিমণি এবং প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে। বৃহস্পতিবার সকাল থেকে র্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। ধরে ধরে সাজানো বিদেশি ব্র্যান্ডের মদ। র্যাবের দাবি সবই উদ্ধার করা হয়েছে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালিয়ে। শতাধিক মদের বোতলের পাশাপাশি মিলেছে ভয়ঙ্কর এলএসডি ও আইসের মতো মাদকও। এদিকে বুধবার রাতে একই এলাকায় প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মদের বোতল। তার বাসায়ও পাওয়া গেছে আইস, এলএসডি। সীসাবারের সরঞ্জামও মিলেছে অভিযানে। রাজের বাসায় পাওয়া গেছে বিকৃত যৌনাচারে ব্যবহৃত সরঞ্জামও।
র্যাব বলছে চিত্রনায়িকা পরী ও প্রযোজক রাজের বিরুদ্ধে পৃথক দুটি মাদকের মামলা দায়ের করা হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও মামলা হতে পারে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে র্যাব সদর দফতরে আছেন রিপোর্টার বুলবুল রেজা, চলে যাচ্ছি তার কাছে। বুলবুল, র্যাবের কারোর সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে কিনা, আর পরিমণির ব্যাপারে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমাদের একটু জানাবেন। কিছুক্ষণ আগেই কথা হয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার যিনি পরিচালক রয়েছেন খন্দকার আল মঈনের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে বিকেল 4টায় এই পরিমণি এবং আরও যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, একজন প্রযোজক রয়েছেন যিনি রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। এই বিষয়গুলো নিয়েই কিন্তু একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিকেল 4টার দিকে। কিছুক্ষণ আগে আমরা একটি খুদে বার্তা পেয়েছি যে ব্রিফিংটি বিকেল 4টায় 4:30টায় অনুষ্ঠিত হবে, অর্থাৎ 4:30টার দিকে অনুষ্ঠিত হবে। এবং আমরা পরিমণির বিষয়ে সবশেষ তথ্য জানতে চেয়েছিলাম তার কাছে যে আসলে এখন আইনি যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কেমন হবে, অর্থাৎ কোন কোন ধারায় মামলা হবে, কোন কোন মামলা হবে। তিনি যেমনটি জানিয়েছেন যে আপাতত মাদকের একটি মামলা হবে পরিমণির বিরুদ্ধে এবং রাজ মাল্টিমিডিয়ার যিনি কর্ণধার প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মামলা হবে মাদকের মামলা, এবং পাশাপাশি পর্নোগ্রাফিক যে কন্টেন্ট জব্দ করা হয়েছে তার কাছ থেকে কিছু বিকৃত যৌনাচারে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু একটি মামলা হবে, অর্থাৎ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। তাছাড়াও ডিজিটাল নিরাপত্তা যে আইন রয়েছে সেই আইনেও মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বিকেল 4:30টার সময় একটি ব্রিফিং হবে, সেই ব্রিফিং শেষে আসলে সুনির্দিষ্ট আর কি অভিযোগ রয়েছে চিত্রনায়িকা পরিমণি এবং আরও অন্যান্য যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়গুলো জানানো হবে। তো আমরা দেখতে পেয়েছি আসলে যেখানে ব্রিফিংটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু উদ্ধারকৃত যত আলামত রয়েছে, বিশেষ করে বিদেশি মদ, ইয়াবা যেগুলো উদ্ধার করা হয়েছে, পাশাপাশি একটি কম্পিউটার জব্দ করা হয়েছে রাজের বাসা থেকে, যেই কম্পিউটারটিতে পর্নোগ্রাফিক কন্টেন্ট পাওয়া গেছে। এই সবগুলো বিষয় কিন্তু নিয়ে আসা হয়েছে ব্রিফিং স্থলে। কিছুক্ষণ পরেই ব্রিফিং হবে, অর্থাৎ বিকেল 4:30টায়। তবে ব্রিফিংটি কি আসলে র্যাব মহাপরিচালক করবেন নাকি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার যিনি পরিচালক রয়েছেন তিনি করবেন, সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর আগে আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাকে, যেটি গতকাল রাতে কিন্তু আসলে ঠিক 8:15টার দিকে চিত্রনায়িকা পরিমণিকে তার বনানীর বাসভবন থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় র্যাব সদর দপ্তরে। ঠিক তারপর পরই আমরা দেখি যে বনানীর আরও একটি বাসায় অভিযান চালানো হয়, যেটি রাজ অর্থাৎ রাজ মাল্টিমিডিয়ার যিনি মালিক প্রযোজক নজরুল ইসলাম রাজ, তার বাসায় কিন্তু অভিযান চালানো হয়। তার বাসা থেকেও কিন্তু বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, এছাড়াও অন্যান্য যে আলামত সেগুলো জব্দ করা হয় এবং তাদেরকে কিন্তু রাতেই ব্রিফিং করার কথা ছিল, কিন্তু সেটি আজকে করার কথা বলা হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়। তার আগে বিকেল 4টা থেকেই কিন্তু বনানীর যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনটি কিন্তু ঘিরে রাখা হয়েছিল। তো তাজনীন, এখন পর্যন্ত আমার কাছে আসলে এই ছিল সবশেষ তথ্য। ব্রিফিং এর পর আসলে আরো তথ্য। বুলবুল, চিত্রনায়িকা পরিমণি এবং পরিচালক রাজ এখন কোথায় এবং কি অবস্থায় আছেন এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ তাজদিন, তারা এই মুহূর্তে আসলে র্যাব সদর দপ্তরেই রয়েছেন। তাদেরকে কিন্তু গতকাল রাতে যখন এই সদর দপ্তরে নিয়ে আসা হয় তারপর থেকেই কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং সকাল থেকে আবার কিন্তু তাদের দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু সবই প্রাথমিক জিজ্ঞাসাবাদ। আজকে যখন তাদেরকে আদালতে তোলা হবে, অর্থাৎ স্থানীয় থানায় বনানী থানায় মামলা দায়েরের পর তাদেরকে কিন্তু আদালতে তোলা হবে। আদালতে নেয়ার পর তাদের রিমান্ড প্রার্থনা করা হবে। যেসব মামলায় রিমান্ড হবে সেই মামলাগুলো কিন্তু তাদের রিমান্ড প্রার্থনা করা হবে এবং রিমান্ড মঞ্জুর করার পর কিন্তু তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ প্রাথমিক তদন্ত যেটি জিজ্ঞাসাবাদ, সেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোন কোন তথ্য পাওয়া গেছে সেটি বিকেল 4টার ব্রিফিংয়ে জানা যাবে। আর রিমান্ডে আনার পরে, অর্থাৎ রিমান্ড কতদিন মঞ্জুর করা হয় সেই বিষয়গুলো কিন্তু পাওয়া যাবে পরবর্তীতে, অর্থাৎ রিমান্ডে যখন শুনানি হবে বা রিমান্ডে যখন নিয়ে আসা হবে পুলিশ বা র্যাবের পক্ষ থেকে, এবং এই মামলাটি কিন্তু হয়তো গোয়েন্দা সংস্থার কাছেও হস্তান্তর হতে পারে। তো এখন পর্যন্ত তাজনীন, র্যাব সদর দপ্তর থেকে পরিমণি এবং অন্যান্য যাদেরকে আটক করা হয়েছে তাদের বিষয়ে এই ছিল সবশেষ তথ্য। তাজনীন, ধন্যবাদ আপনাকে।
র্যাব সদর দফতর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার বুলবুল রেজা। এদিকে পশ্চিমবঙ্গেও বিভিন্ন তারকার বাসায় চলছে অভিযান। এরই মধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ভারতের মুম্বাইয়ে অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতারের পর পশ্চিমবঙ্গেও এই নেটওয়ার্কের সন্ধান পায় পুলিশ। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে তার ছত্রছায়ায় পশ্চিমবঙ্গেও চলত পর্ণ ছবি তৈরির কাজ। মুম্বাই পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় গোপন অভিযানে নেমেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স। সম্প্রতি নিউ টাউন থেকে গ্রেপ্তার করা হয় এক প্রতিষ্ঠিত মডেল অভিনেত্রী নন্দিতা দত্তকে। তার জবানবন্দির ভিত্তিতেই আটক করা হয় আরও বেশ কয়েকজনকে। এদের মধ্যে রয়েছেন উঠতি পরিচালক মৈনাক ঘোষও। মুম্বাইয়ের প্রতিষ্ঠিত অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মডেলদের দিয়ে জোর করে পর্ণছবি তৈরির মতো অভিযোগ যখন জোরালো হচ্ছে, ঠিক তখন শুধু মুম্বাইতেই নয়, গোটা দেশে এর জাল ছড়িয়ে থাকারও তথ্য সামনে আসতে শুরু করেছে। মনোবিজ্ঞানীরা বলছেন, লকডাউনের কারণে এক শ্রেণীর মানুষ কাজ হারিয়েছেন। এদের কিছু অংশ এ ধরনের অনৈতিক পেশায় জড়িয়ে পড়ছেন, যা সমাজের চরম অবক্ষয়ের বড় কারণ বলেও মত তাদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। 15 আগস্টের ঘটনা জাতির পিতা ও এদেশের মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে হত্যার মধ্য দিয়ে নিঃশেষ করা হয়েছিল স্বাধীন দেশের মর্যাদাকে। সকালে শেখ কামালের 72তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক ক্ষেত্রের বিকাশে শেখ কামালের অনন্য ভূমিকা ছিল বলে জানান বড় বোন শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া হয় 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে। বৃহস্পতিবার শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে তুলে দেয়া হলো জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2021। অনুষ্ঠানে ছোট ভাইকে নিয়ে স্মৃতিচারণে বড় বোন শেখ হাসিনা জানান, শেখ কামালের ঈর্ষণীয় পারদর্শিতা মুগ্ধ করেছিল আপামর জনতাকে। সাংস্কৃতিক দিক থেকে, ক্রীড়ার দিক থেকে আজকে যে উৎকর্ষতা, স্বাধীনতার পর বিশেষ করে সেখানে কামালের একটা বিরাট অবদান রয়েছে। 74 সালে 16 ডিসেম্বর একটা চক্রান্ত করে কামালকে গুলি করা হয়, তাকে হত্যারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে যখন বেঁচে যায়, তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়। অথচ রাষ্ট্রপতির ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে, জাতির পিতার ছেলে, অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করত। তিনি জানান, 75-এর হত্যাকাণ্ড চরম বিশ্বাসঘাতকতা জাতির জন্য। এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করলেন, এই বাঙালি জাতিকে একটা পতাকা দিলেন এই দেশের মানুষই। কিছু সংখ্যক ষড়যন্ত্র করে কি নির্মমভাবে হত্যা করল। এত বড় বিশ্বাসঘাতকতা এই বাংলাদেশে ঘটে গেছে। শেখ কামালের জন্মবার্ষিকীতে স্বজনহারা সরকার প্রধান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানালেন, এ দেশের কল্যাণেই কেবল একান্ত ব্রত তার। বাংলাদেশের মানুষের জন্য যদি কিছু করে যেতে পারে, সেটাই সবচেয়ে বড়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে শেখ কামালের 72তম জন্মবার্ষিকীতে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের কেন্দ্রীয় নেতারা। সকালে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্মদিনে বনানী কবরস্থানে তার সমাধিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। তারুণ্যের অহংকার শেখ কামালের জন্মদিবস একজন
সৃষ্টিশীল মানুষের অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশের ইতিহাসে। তার সৃজনশীল কীর্তি আজকের বাংলাদেশের লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিক্ষা হিসাবে যুগে যুগে প্রেরণা যোগাবে। একজন ভালো ছাত্র, ক্রীড়া সংগঠক, নাট্যকর্মী, তিনি আবার রাজনীতিবিদ ও তরুণ মুক্তিযোদ্ধা, এমন নানা বিশেষণে বিশেষায়িত এক ক্ষণজন্মা পুরুষের জন্মদিবস আজ। বেঁচে থাকলে তার বয়স হতো ৭২ বছর। বলছি জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের কথা। অসীম প্রাণ প্রাচুর্যে ভরা প্রতিভাধর এই মানুষটিকে মাত্র ২৬ বছরেই নিঃশেষ করে দেয়া হয় ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ডে। তার সতীর্থদের দাবি, শেখ কামালের সততা ও মানবিকতা থেকে বর্তমান প্রজন্মের শেখার আছে অনেক কিছুই। দেবাশিস রায়ের রিপোর্ট। ১৯৪৯ সাল, দেশভাগের পর তখন মাতৃভাষা প্রতিষ্ঠার সময়। সে বছর আগস্ট মাসের ৫ তারিখ টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন জ্যোতির্ময় শিশু শেখ কামাল। জন্মের পর আর ১০টা শিশুর মতো বাবার সান্নিধ্য সেভাবে পাননি কামাল। বাবা শেখ মুজিব মন্ত্রী হবার পর ৫০-এর দশকে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। দুরন্ত কামাল সেগুন বাগিচায় ডনস কিন্ডারগার্টেন, এরপর শাহিন স্কুল ও ঢাকা কলেজ হয়ে ১৯৬৯ সালে পা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হবার পর থেকেই একের পর এক প্রতিভার উন্মেষ ঘটতে থাকে তার। স্মৃতিচারণে সেই কথাগুলোই জানালেন তার এই সতীর্থ। শেখ কামাল চমৎকার স্লোগান দিত, একটা সহজাত স্বভাবজাত, মানে বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র হিসেবে এরকম অর্গানাইজার হয় না, কিন্তু কোনো নেতৃত্ব নিতেন না। কামাল সম্ভবত 68 বা 69-এ সেতার বাদনে প্রথম স্থান পেয়েছিল, ফার্স্ট হয়েছিল। কামাল ছিল মাল্টি ট্যালেন্টেড। বঙ্গবন্ধুর পুত্রের কাছ থেকে এই আমাদের দেশের যুব সমাজ অনেক কিছু পেত। সমাজ হিতৈষী কামাল ছাত্রাবস্থায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দুর্দমনীয় সাহসে। ভারতের মূর্তি ক্যাম্পে সেবার ৬১ জনকে বাছাই করা হয়েছিল প্রশিক্ষণের জন্য। শেখ কামাল তাদেরই একজন হয়ে পরিবার ছেড়ে সেনাবাহিনীর প্রথম ব্যাচের ওয়ার কোর্স সফলতার সাথে সম্পন্ন করেছিলেন। নির্ভীক কামালের যুদ্ধ জীবনের কিছু অংশ জানালেন তারই সহযোদ্ধা। তাকে ক্লাসে কখনো অমনোযোগী হতে দেখিনি, খুব মনোযোগ সহকারে ফায়ারিং করতাম। শেখ কামাল কোনোদিন কোনো বাড়তি সুবিধা নেয়নি। তার পিতার নাম ব্যবহার করে, তার পিতার অফিসের নাম ব্যবহার করে, হয়তো শেখ কামালকে ব্যবহার করে তার অন্য কোনো বন্ধুবান্ধব উপকৃত হয়েছে। যুদ্ধ শেষে তিনি দেশে ফেরেন এবং ক্যাপ্টেন পদোন্নতি পাবার পরেও সেনাবাহিনী ছেড়ে আবার শুরু করেন পড়াশোনা। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রীড়া চক্রের মতো ঐতিহাসিক প্রতিষ্ঠান। শুধু তাই নয়, নিপুণ হাতে তিনি সেতারেও সুর বাঁধতেন সাধকের মতো। সামাজিক সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ মননের এই মানুষটিকে চিরতরে স্তব্ধ করে দেয়া হয় ১৯৭৫-এর ১৫ই আগস্ট। তার বন্ধু ও সুধীজনদের মতে একজন শেখ কামাল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার মতো করেই হয়তো দেশ সেবার পাশাপাশি তিনি মানবিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও প্রশংসনীয় ভূমিকা রাখতে পারতেন গণমানুষের কল্যাণে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিভিন্ন স্থানে পাচার হয়ে বন্দি দশায় দিন গুনছেন প্রায় ১০,০০০ বাংলাদেশি নারী। সীমান্তে পাচারকারীদের অর্ধশত সেফ হোমের সন্ধানও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ফেসবুক, টিকটকের মাধ্যমে প্রতারণার নতুন ফাঁদ ফেলছে এসব পাচার চক্র। করোনায় সীমান্তবর্তী এলাকাকেই টার্গেট করেছে মানব পাচারকারীরা। মার্জিয়া মোমুর রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। নোয়াপাড়া এই গ্রামটি থেকে মাত্র কয়েকশো গজ দূরেই ভারত সীমান্ত, আর সীমান্তবর্তী এই গ্রামগুলোতেই ডেরা বেঁধেছে পাচারকারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকাতেই অর্ধশত সেফ হোম রয়েছে পাচারকারীদের। ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত স্থল সীমান্ত বিশ্বের ৫ম দীর্ঘ ভূমি সীমানার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানব পাচার।
সীমান্তবর্তী গ্রামগুলোতে দরিদ্র মানুষকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে ভারতে। করোনায় মানব পাচারকারীদের টার্গেট এখন সীমান্তবর্তী এলাকার কন্যা শিশু, কিশোরী ও তরুণীরা। বউ বাচ্চারা সবসময় আতঙ্ক করে আছে, মনে করেন ছেলেবেলে কিডন্যাপ করে নিয়ে যাইতেছে, রাত হলে নিয়ে যায়, আন্ধার হলো বা পাচার করে নিয়ে যাইতে আছে। টাকা পয়সা দিয়া, চাকরির লোভ দিয়া, ফুল আমাইয়া লইয়া সব তারা পাচার করে জায়গা। আমাদের স্কুলের অনেক মেয়েদেরকে নিয়ে গেছে। সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোতে পাচারকারীদের অন্তত 50টি সেফ হোম চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিটি সেফ হাউজেই এই পাচারিত নারীরা ধর্ষিত হতো, জোর করে মাদকাসক্ত করা হতো। এই বিষয়গুলো তারা গোপনে ভিডিও করত। র‍্যাব বলছে সীমান্ত পার করে পাচারকারী চক্র প্রথমে ভিকটিমদের কলকাতায় পাঠায়, যেখানকার সেফ হোমে তাদের আটকে রাখা হয় বেশ কয়েকদিন। ভারতের নকল আধার কার্ড তৈরির পর ট্রেনে করে ভিকটিমদের বেঙ্গালুরু ও চেন্নাইয়ে আরেকটি পাচারকারী চক্রের হাতে তুলে দেয়া হয়। ভারতে নারী পাচারে জড়িত দেশের ভেতরে প্রধান 4টি চক্র, যেখানে সক্রিয় 250 সদস্য। যশোর ও সাতক্ষীরা জেলা দিয়ে পাচার হচ্ছে সবচেয়ে বেশি। ভারতীয় পুলিশের কাছ থেকে সহযোগিতার ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। বিভিন্ন সময় অভিযানে অনেকে গ্রেফতার হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। গত 10 বছরে ভারতে পাচার হওয়া প্রায় 2000 নারীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ। শীতলক্ষ্যা তীরের ঐতিহ্যবাহী সোনাকান্দা হাটে কবুতর বেচাকেনার ধুম। লোটাস, মিলি, শার্টিং, বাজিকর সহ নানা রকম কবুতরের পসরা। কঠোর বিধিনিষেধেও নারায়ণগঞ্জ বন্দরের এই হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। আবু সাইদের ক্যামেরায় আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। নারায়ণগঞ্জের সোনাকান্দা কবুতর হাট, কঠোর বিধিনিষেধেও যেন কবুতরে মেলা। শীতলক্ষ্যা তীরে লক্ষা, গ্রিবাজ, বোম্বাই, সিরাজি সহ হরেক রকম কবুতরের পসরা বসেছে। কবুতর ঘিরে ঠাসা ভিড় থাকলেও বেচাকেনা কম। নানা অঞ্চল থেকে ব্যবসায়ী ও শৌখিন পালনকারীরা কবুতর নিয়ে আসেন হাটে, কিন্তু সস্তাতেও বিক্রি করতে পারছেন না। এটার দাম আছে লাগা 3000-4000 টাকা জোড়া, অনকায় 300 টাকা পিস, বিক্রি করা সম্ভব না। লক্ষ কবুতর 2000 টাকা দাম, অনেক কাস্টমার নাই। এটা আপনি রেস করতে পারে, এটা অনেক দূরত্বে ছাড়লে আয়, মানে হুমা কবুতরটা গুণ হলো। এটা কবুতর দাম অনেক কম আছে, যে কবুতর নিতে আসছে ওটা এখনো পাইনি, খুঁজতেছি, যদি পাই আশা করে নিয়ে যাবো। কবুতরের বাজার মন্দ, করোনার কারণে মানুষ আইতে পারে না, এখন নিজেই খাইতে পারে না, কবুতরের কি পোষবো। তবে কর্তৃপক্ষের দাবি, কঠোর বিধিনিষেধে স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বেচা কিনা হইতেছে। আপনার এই যে অন্য ডিস্ট্রিক্টের লোক আসতেছে শীতলক্ষ্যা নদীতে। করোনার এই সময়কালীন স্বাস্থ্যবিধি মানার জন্য কমিটিকে বলে দেওয়া হয়েছে এবং মাঝে মাঝে আমরাও টহলে দিই। ওখানে আমাদের একটা পুলিশ টিমও হাটের দিনগুলোতে সার্বক্ষণিক থাকেন। প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কবুতরের জমজমাট বেচাকেনা চলে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাজধানী লিসবনের কাছাকাছি আর অপার পর্যটনের সম্ভাবনা বিবেচনায় গেল 2 যুগে কাসকাইসে বসবাস বেড়েছে বাংলাদেশিদের। 5 শতাধিক বাংলাদেশিকে নিয়ে গড়ে উঠেছে নক কমিউনিটি। ট্যুরিস্ট শপ বা রেস্তোরাঁ ব্যবসায়ের পাশাপাশি প্রবাসীরা যুক্ত আছেন বিভিন্ন পেশায়। কাসকাইসের পর্যটন ব্যবসা আর সেখানকার প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি নিয়ে তারিকুল হাসান আশিকের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। অনেকটা ছবির মতো সাজানো গোছানো ছোট শহর কাসকাইস। মাত্র 97 বর্গ কিলোমিটার আয়তনের দৃষ্টিনন্দন এই শহরে বাংলাদেশিদের আগমন আরও প্রায় 2 যুগ আগে। সম্ভাবনা বিবেচনায় বাংলাদেশিরা গড়ে তুলেছেন সুপারমার্কেট, ট্যুরিস্ট শপ কিংবা রেস্তোরাঁর মতো বেশ কিছু ব্যবসায়। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেও রেমিটেন্সের যোগান দিচ্ছেন কাসকাইসের প্রবাসী বাংলাদেশিরা। নিজেদের প্রয়োজনে একটি ইসলামিক সেন্টার বা মসজিদও প্রতিষ্ঠা করেছেন তারা। তবে করোনার ধাক্কায় গেল 1.5 বছরে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন কাসকাইসের বাংলাদেশি ব্যবসায়ীরা। আমরা গত 2টা বছর অনেক কষ্ট করে সাধনা করে সার্ভাইভ করে আমরা টিকে রয়েছি। ব্রিটিশ সহ অন্যান্য রাষ্ট্রের পর্যটকগুলা আসতে শুরু করবে এবং আসলে কিন্তু আমরা আবার ব্যবসা বাণিজ্য আবার পুনরায় কিন্তু আমরা বৃদ্ধি পাবো। করোনায় লোকসানের বোঝা বইতে না পেরে কাসকাইসের অনেক ব্যবসায়ী এর মধ্যে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন, অনেকেই আবার কমিয়ে এনেছেন এর পরিধি।
পর্তুগালে বাংলাদেশিদের অগ্রযাত্রার 3 দশকে লিসবনের পর যে শহরগুলোতে বাংলাদেশিরা বেশ ভালো অবস্থান তৈরি করেছেন তার একটি কাশকাইশ। তবে এখানে অধিকাংশ বাংলাদেশিরা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে জড়িত থাকায় করোনা মহামারীর ধকলে এখনও ধুঁকছেন তারা। তবে বিধিনিষেধ কিছুটা শিথিল হয়ে আসায় অন্তত গ্রীষ্মের এই শেষ সময়টিতে এসে স্বপ্ন দেখছেন তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, কাশকাইশ, পর্তুগাল। কাল সিরিজ জয়ের মিশনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম টাইগার। অন্যদিকে সিরিজ বাঁচাতে যে কোনো মূল্যে একটা জয় চাই অজিদের। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম 2 ম্যাচের দাপুটে জয় এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। সিরিজ জয়ের মিশনে এখন অনেকটাই আত্মবিশ্বাসী টিম টাইগার। তবে 2 ম্যাচে বোলাররা ভালো করলেও এখনও আশানুরূপ ফল দেখাতে পারছেন না ব্যাটসম্যানরা। বিষয়টা কিছুটা ভাবনায় রেখেছে ডমিঙ্গোকে। অন্যদিকে যে কোনো মূল্যে সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। উইন্ডিজের পর এখানেও সিরিজ হারের লজ্জায় ডুবতে চায় না ল্যাঙ্কার বাহিনী। তাই তো 2 ম্যাচের ভুল ত্রুটি সূত্রে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ অধিনায়ক ওয়েডের। এই বর্ষায় এক অচেনা রূপে সেজেছে পর্বতের নগরী বান্দরবান। প্রতি মুহূর্তেই যেন নতুন রূপে ধরা দিচ্ছে এখানকার প্রতিটি পাহাড়ের চূড়া। কখনো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, আবার কখনো নেমে আসছে বৃষ্টির ধারা, আবার কখনো রোদ। বান্দরবানের পাহাড়গুলোকে দুচোখ ভরে উপভোগ করতে সেনাবাহিনী তৈরি করেছে পর্যটন কেন্দ্র তমাতঙ্গী। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বান্দরবনের সুউচ্চ প্রতিটি পাহাড়ের চূড়ায় এখন ভেসে বেড়ানো মেঘের ভেলা। একটু মেঘ কেটে গেলে চোখের সামনে ভেসে ওঠে পাহাড়গুলো। শুধু যে পাহাড়ের চূড়া বললে অনেকটাই ভুল হবে। এখানকার রাস্তাগুলো কিছুক্ষণ পরপর ঢেকে যাচ্ছে মেঘের চাদরে। তবে দূরত্ব এবং অবস্থানগত কারণে সবগুলো পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করা অনেকটা দুরূহ। কিন্তু সেনাবাহিনীর বুদ্ধিমত্তায় সেই দুরূহ পরিস্থিতি এখন কেটে গেছে বলা চলে। সুউচ্চ পাহাড়ি কন্যা বা তমাতঙ্গী নামে গড়ে তোলা এই পর্যটন কেন্দ্র থেকে চোখে পড়বে দেশের অন্যতম 3 পর্বত শৃঙ্গ কেওকারডং, তাজিংডং এবং ডিম পাহাড়। এই রাস্তাটা হয়ে গেলে আমাদের না দেখার অনেক দৃশ্য, না দেখার অনেক জায়গা এই রাস্তার সৃষ্টি হওয়ার পরে আমাদের চোখে নজর আসবে, পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান হবে। আগে হয়তো পায়ে হেঁটে একবার এক একটি পাহাড় দেখতে আসত পর্যটক কিংবা অভিযাত্রীরা। দুঃখ থেকে যেত বাকি পাহাড়গুলো দেখতে না পারার। কিন্তু সেই কষ্ট মুছে দিতে পারবে এই তমাতঙ্গী। আর স্থানীয় বাসিন্দারা সময় গুনছে সুদিন ফেরার। পর্যটক আইলে আর লাভ হবো। আগে তো মনে করো এত চলে, গাড়ি রাস্তা নাই, গাড়ির রাস্তা আছে, দোকানপাট হবে আর ব্যবসা একটু উন্নতি দিকে হবে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচুতে অবস্থান এই তমাতঙ্গীর। শীত মৌসুমকে ধরা হয় বাংলাদেশের পর্যটন মৌসুম, কিন্তু সে ভাবনায় কিছুটা পরিবর্তন আনতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। আর তার অংশ হিসেবে বান্দরবনে গড়ে তোলা হয়েছে তমাতঙ্গী, যেখান থেকে দেখা যায় বাংলাদেশের সর্বোচ্চ 3টি পর্বত শৃঙ্গ। রয়েছে এই বর্ষা মৌসুমে মেঘের খেলা। পর্যটকদের মেঘের খেলা দেখতে হলে অবশ্যই আসতে হবে এই তমাতঙ্গীতে। বান্দরবনের দুর্গম থানসি তমাতঙ্গী থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 সপ্তাহ পেছালো গণটিকা কার্যক্রম। শনিবার একদিন পরীক্ষামূলক দেওয়ার পর পুরোদমে শুরু 14 আগস্ট থেকে করোনায় আরও 2 শতাধিক মৃত্যু। কাল থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে। 15 আগস্ট জাতির পিতা ও এদেশের মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত। শেখ কামালের 72তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী। 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে তুলে দেয়া হলো ক্রীড়া পুরস্কার। এবং র্যাবের অভিযানে আটক চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি। বাসা থেকে এলএসডি সহ বিপুল মাদক জব্দ, জিজ্ঞাসাবাদ চলছে। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।